দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত ভোটের ফল অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। একটি চমৎকার মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ। গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। কে আগামীর বাংলাদেশ শাসন করবে, কে রাষ্ট্রের দায়িত্ব নেবে, জনগণের দায়িত্ব নেবে, ভোটের ফল প্রায় নিশ্চিতের দিকে যাচ্ছে। সেরকম একটি মুহূর্তে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভোটের ফল অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমি নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কি আশা করেছিলেন আর কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আলহামদুলিল্লাহ, আসলে আশাটা তো এমনই ছিল। আপনার বিএনপি এমন একটা দল, এর আগে অনেকবার রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন, যোগ্যতার সাথে পরিচালনা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় একের অধিকবার, এবং সেই ধারাবাহিকতায় বিএনপি এখনও করবে, এটা প্রায় সবারই একটা অনুমেয় ছিল। যদিও কিছু ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা ভেসে ভেসে বেড়াচ্ছিল, কিন্তু আমরা এইসব গুজবে কান দিই নেই। আমরা এটা মনে করেছিলাম যে জনগণ সকল কিছুর ঊর্ধ্বে, সকল শক্তি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। জনগণ যদি ভোট দেয়, সেই ভোটটা আসলে কোনোভাবেই কেউ সরাতে পারে না ওইভাবে। তো আমরা খুব খুশি যে যেভাবে যাচ্ছে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বভার গ্রহণ করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত থাকবে বা আরও উন্নত থেকে উন্নততর হবে। বাংলাদেশের যে সমস্যাগুলো, অর্থনৈতিক সমস্যাগুলো, সেগুলো দূরীকরণে সচেষ্ট থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আমাদের মা বোনদের যে বিশেষ ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, যে কথাগুলো 31 দফায় আলোচিত হয়েছে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আলোচনা করবেন, আমরা আরও দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ পাবো। আমি শফিউল আলম শাহিন আপনার কাছে যেতে চাই। আপনারা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এবং তারও 1 মাস আগে আপনারা দুইবার দুটো জরিপ দিয়েছিলেন, প্রকাশ করেছিলেন ভোট নিয়ে। সেই জরিপ আর আজকের ভোটের যে ফলাফলের চূড়ান্ত রূপের দিকে আমরা যাচ্ছি, বাস্তবতার কত মিল বা কতটা ফারাক? জি, ধন্যবাদ। আমাদের জরিপের বাস্তবতার সাথে কতটুকু মিল বা কতটুকু ফারাক, এটা বোঝার জন্য আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। যেহেতু আমাদের সবগুলো আসন এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি, অফিসিয়ালি ঘোষণা আসেনি, সেক্ষেত্রে আমাদের জরিপের কয়েকটা দিক ছিল। একটা হচ্ছে কোন দল কত % ভোট পাবে, কোন দল কতগুলো আসন পেতে পারে সম্ভাব্য, কতগুলো কন্টেস্ট থাকতে পারে। আরেকটি দিক ছিল হচ্ছে গণভোটে হ্যাঁ বা না কত % ভোট পাবে। সেক্ষেত্রে আমরা একটা জায়গাতে এখনই কনক্লুশন টানতে পারি, সেটা হচ্ছে গণভোটে হ্যাঁ বিজয়ী হবে, সেটা আমাদের একটা প্রেডিকশন ছিল। সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, গণভোটে বিজয়ী হবে হ্যাঁ। আর পাশাপাশি যে বাকি দুইটা প্রেডিকশন, আমাদের সবগুলো ভোট আসন যখন গণনা শেষ হবে বা অফিসিয়ালি ঘোষণা হবে, তখন আমরা বুঝতে পারবো। আমাদের এখানে যদি মেজরিটির কথা বলি, 150 বা 151 হচ্ছে মেজরিটি। যদি কেউ গভর্নমেন্ট ফর্ম করতে চায় 150-51 পেতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পার্টিকেই মেজরিটি, ওখানে ক্লিয়ার মেজরিটি আমরা দেখি নাই আমাদের ফাইন্ডিংসে। যখন আমরা পাবলিশ করি লাস্ট টাইম, তখন আমরা
100+ দেখি মেজর দুইটা জোটকে, এখানে জামাত জোট বলি বা বিএনপি জোট বলি, এখানে তাদেরকে 100+ আসন দেখি মানে ক্লিয়ার উইন। আর বাকি আমাদের এখানে 75 আসন আমরা দেখতে পাই এখানে কন্টেস্ট, খুবই ক্লোজ কন্টেস্ট, 5% মার্জিনের মধ্যে কন্টেস্ট, যে কেউ জিততে পারে এখানে। তো সেক্ষেত্রে আমরা যদি কালকে ভোর পর্যন্ত যদি দেখি যে না, আমরা তো অলরেডি দেখতে পাচ্ছি যে বিএনপি এখানে 100 ক্রস করেছে, তার মানে আমাদের একটা জায়গায় তো আমরা মানে বুঝতে পারতেছি যে একটা জোট 100 ক্রস করেছে, তার মানে ওই জায়গাটা আমরা ফাইন্ডিংসটা সঠিক ছিল। আর যদি আমরা সকাল পর্যন্ত দেখি যে জামাত জোটও 100 ক্রস করে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমাদের ফাইন্ডিংসটা আমরা ক্লিয়ার উইন যেটা বলছি সেটা ক্রস করেছে। ওকে, আপনাকে এই পর্যায়ে যদি আমি একটু থামাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথা বলছেন এনসিপি থেকে, আমরা একটু তার বক্তব্যটা শুনি। পোস্ট দিলেন যে তিনি বিজয়ী হয়ে গেছেন, মিডিয়ায় তার বিজয়ের ঘোষণা হয়ে গেল, অথচ সেখানে আমরা দেখলাম 21,000-এর মতো একটা পার্থক্য থাকা অবস্থায় এই ধরনের একটা ঘোষণা দিয়ে এক ধরনের প্রেশার ক্রিয়েট করে, আমার মনে হয় যে এক ধরনের চাপ প্রয়োগ করে সাইকোলজিক্যালি মোরালি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে মাঠের বাস্তবতা কিংবা ভোট গণনার বাস্তবতা কিন্তু ভিন্ন। আমরা ঢাকা 16 আসনেও একই রকম চিত্র দেখতে পেলাম। ঢাকা 17 আসনে আমরা দেখতে পেলাম যে 50টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ না হতেই একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। তো এই মিডিয়ার মাধ্যমে এক ধরনের, যেটা আমরা কিছুদিন ধরে বলে আসছিলাম যে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছে। এবং আমরা স্পষ্টভাবে দেখেছি যে আমাদের ঢাকা 19 আসনে আমাদের প্রার্থী দিলশানা পারুল, সেখানে একটি কেন্দ্রের ভোট 460টা ছিল বিএনপির প্রার্থীর, 600 সামথিং ছিল আমাদের শাপলাকলিতে। সেটা যখন রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দিলেন, তিনি উল্টোটা ঘোষণা করলেন, তিনি 460টা ঘোষণা করলেন শাপলাকলির আর 600 সামথিং ঘোষণা করলেন ধানের শীষের। সুতরাং মানে এটা খুবই হাস্যকরভাবে এবং খুবই চাইল্ডিশ ওয়েতে ফলাফল ট্যাম্পারিং করা হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। এবং আমরা দেখেছি কুড়িগ্রাম 2 আসনে আমাদের প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন, এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করলে তিনি বিজয়ী হন। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপির নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করলেন, এক ধরনের মব সৃষ্টি করে ফলাফল পরিবর্তন করার দাবি করতে থাকলেন। এবং এটা আমরা ঢাকা 8 আসনেও দেখেছি, সেখানে একটি কেন্দ্রের ফলাফল ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা মানেন না বলে সেখানে 7 বার কাউন্টিং করানো হলো। এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল কাউন্ট করে যা আসছে সেটার সাথে আবার সেন্ট্রালি রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করছেন তার মিল থাকছে না। ঢাকা 11 আসনে আমরা দেখেছি, সেখানে আমরা প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল যোগ করে দেখছি, সেখানে নাহিদ ইসলাম 5,000-এরও বেশি ভোটে, প্রায় 6,000-এর কাছাকাছি ভোটে তিনি এগিয়ে আছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা যা ঘোষণা করেছেন সেখানে তিনি 1,500-এর মতো ভোটে এগিয়ে আছেন, যদিও সেখানেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে, যেহেতু আমরা অসংলগ্ন তথ্য পেয়েছি, কেন্দ্রের ভোটের যোগফল আর রিটার্নিং কর্মকর্তার ঘোষণার মিল পাচ্ছি না, সেই জায়গা থেকে আমরা আবার সেটা পুনর্যাচাই করার জন্য, পুনর্গণনা করার জন্য দাবি করেছি। আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে অভিযোগগুলি করলো নীলুফার চৌধুরী মনি, এইগুলিকে বিএনপি বা নির্বাচন কমিশন কিভাবে সমাধান করবে? দেখেন, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। তারা নির্বাচন কমিশনকে তারা ধরতে পারে যে এটা আমাদেরকে, যেমন ধরেন আমি তো জানি নির্বাচন কমিশনের যে যারা আছে যারা তারা তাদেরই পক্ষে। কারণ আপনি দেখেন ঢাকা 8-এর রেজাল্টটা আপনি দেখলেই বুঝবেন, ঢাকা 8-এ তো প্রায় ঘোষণাই করে দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে। সেখানে যদি মির্জা আব্বাসের মিসেস যদি না যেতেন, আবার রিকাউন্টিং না করাতেন, ওখানে চ্যালেঞ্জ করে রিকাউন্টিং করানোর পরেই না আপনার রেজাল্টটা আবার ফ্রি অ্যান্ড ফেয়ার আসলো। তো সেইখানে তাদের যদি সন্দেহ হয় তারা যে বলতে পারে, এখন তাদের সন্দেহ, তারা তো জবরদস্তি করে, আমার তো মনে হয় ঢাকা 11-তেও যদি রিকাউন্টিং করে তাহলে কাইম সাহেবই পাশ করে যাবে, আমরা এটা মনে করি। কারণ কাইম সাহেব অনেক পুরখাওয়া নেতা, অনেক দিনের নেতা ওখানে, এবং অনেক দেশের বাইরে যে হুলিয়া নিয়ে মাথায় নিয়ে থেকেছে, জনগণের তারপরেও খোঁজখবর রেখেছে। আমরা তো এটাও মনে করি, কিন্তু আমরা কিছু বলি নাই।
তো ওনারা যেহেতু বলতেছে, তো ওনারা এটা চার্জ করলেই হয় যে আবার রিকাউন্টিং করুক, তারা সবাই মিলে বসে থেকে করুক। আরেকটা জিনিস আমি এখানে বলি যে এনসিপি কী অবস্থা এটা আপনি জানেন, আমি জানি, আমার সহ আলোচক তারাও জানে যে এনসিপি জামাতের সাথে যদি আপনার অ্যালাইন না করতো তাহলে তো আরও চরম অবস্থা হতো, তাদের তো আপনার জামানতের টাকাই বাজেয়াপ্ত হতো। তো আমরা এগুলা বলতে চাই না, তাদের অনেক অত্যাচার আমরা মুখ বুজে সহ্য করছি। মবের কথা বলছে, বিএনপি মব করতে পারে না, বিএনপি মবের শিকার হয়। তারা যেভাবে মব করেছে এই 1.5 বছর, এই 18 মাস 19 মাস, এটা জনগণ দেখেছে সবাই। তারা যে কোনো সময় কথায় কথায় বলে রাজুতে আয়, তারা কথায় কথায় যে কোনো সময় 1 2 3 4 তারপর আরও কী কী বাজে বাজে কথাগুলো বলে। সেই জায়গায় রাজনীতি তো একদিনের জন্য না ভাই। রাজনীতি আপনার আমৃত্যু, আপনার রাজনীতিতে আপনি থাকবেন একবার ঢুকলে। আজকে দেখেন মির্জা আব্বাসের সম্মানটা কোথায় নিয়ে গিয়ে লুটানোর ব্যবস্থা তারা করেছিল। প্রতিটা দিন যেভাবে কথা বলতো, যেভাবে ওনাকে হেয় করতো, হেয় প্রতিপন্ন করতো, উনি যে এত ধৈর্যশীল মানুষ এটা আমিই জানতাম না। এই যে এই সুবাদে আমরাও দেখলাম। তো উনি সহ্য করেছেন। ওগুলো কি মব না? মব মানে কি খালি শারীরিক প্রহার করা? একজন সম্মানিত মানুষকে চরমভাবে আপনি হেনস্থা করছেন প্রতি মুহূর্তে। এই যে কথাগুলো আসছে সেই কথাগুলো কিন্তু রাজনীতিতে যায় না, সেই কাজগুলো কিন্তু রাজনীতিতে হয় না। আপনার ভোটের বাবা, ব্যবধান আমরা দেখলাম যে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির একেবারে কাছাকাছি। সেটা নিয়েই তো আমাদের কথাটা ওই ডিজাইনগুলাই অনেক দিনের আগে থেকে করা, যাতে মির্জা আব্বাস সাহেবকে যে কোনোভাবে হোক তাকে ফেল করাতে হবে। এই ফেল করানোর জন্য আপনার হেন নিচু কথা, এমন কোনো কথা নাই যেটা তাকে বলা হয় নাই। তো এই যে কথাগুলো যে তাকে বলা হয়েছে, এখন কোথায় গেল? হ্যাঁ, হতে পারে তারা কিছু ভোট বেশি এই ডিজাইন করে, বিভিন্ন ডিজাইন করে তারা কিছু ভোট দেখাইতে পারছে বেশি। আমার তো মনে হয় আবার কাউন্টিং করলে আরও বেশি, অনেক বেশি ভোটের ব্যবধান হবে। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে আপনার সব সময় কিন্তু আপনার জন্য একদম ভালো দিন থাকে না, মন্দ দিনের জন্য আপনার অপেক্ষা করতে হবে। তারা যেভাবে তাদের ভালো দিনগুলোকে মন্দ দিনে পরিণত করেছে, তো এই যে আজকে আসিফ মাহমুদ, সে যে তার আয় ব্যয়ের হিসাব দিয়েছে, তার সাথে তো তার মিলে না। তার পত্রিকাতেই আসছে যে 11,000 কোটি টাকা 4টা দেশে সে সরিয়েছে। এই যে 11,000 কোটি টাকা একটা ছোট্ট মানুষের, সেটা মানে গ্রহণযোগ্য বা অথেন্টিক কোনো গণমাধ্যমে আসে না। আমি বলছি না যে মাধ্যমে আসছে, একটা মাধ্যমে তো আসছে, এই কথা তো আমি বলিনি। আমি বলতে পারেন যে আমি রিপিট করলাম না, সেটা প্রপাগান্ডা হতে ঠিক পারে। আছে। আমরা সেই আলোচনায় আজকে না যাই। আমরা একটু শফিউল আলম শাহীন, ভোটের গতি প্রকৃতিটা কি দেখলেন? কোন দিকের ভোট কোন দিকে গেল? যে আমরা সারাদিন যদি ভোটের গতি প্রকৃতি দেখি তাহলে মনে হবে যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। কিন্তু আপাও বলছে এখানে যে আমরা যদি ভোট কাউন্টের দিকে একটু দেখি যে কেউ হঠাৎ করে দেখা যায় কাউকে ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে, তার বিজয় মিছিল হয়ে যাচ্ছে, পরবর্তী আবার দেখা যায় নতুন গণনা করা হচ্ছে বা কাউন্টিং চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র ঢাকা 8-এর চিত্র না, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা 13 মামুনুল হক ভার্সেস এখানে ববি হাজ্জাজ, এই জায়গাটা থেকে এরকম হচ্ছে, বা এখন পর্যন্ত মনে হয় এটা নির্ধারণ হয় না কে এখান থেকে কে ক্লিয়ার উইনকে। আবার ঢাকা 17-এর ব্যাপারেও আমরা বিভিন্ন অভিযোগ দেখতেছি, 50টি আসনের কাউন্টিং করা বাদ থাকতেই দেখা যায় মিডিয়ায় চলে আসছে যে কে বিজয়। তো এরকম বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা জায়গায় আমরা মিল পাচ্ছি না খুঁজে, সেটা হচ্ছে আমরা আজকে সকাল থেকে যখন দেখতেছিলাম বিভিন্ন আসনে দেখতেছিলাম যে বিএনপির নেতাকর্মীরা গণভোটে না দেওয়ার পক্ষে বলতেছিল, এটা মিডিয়াতেও আসছে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। কিন্তু সেন্ট্রাল থেকে কমেন্ট ছিল যে গণভোটের জন্য হা দেওয়া হয়, হার পক্ষে নেওয়া হয়। আবার আমরা দেখতেছি এখানে বিএনপি অনেক বেশি মেজরিটি পেয়ে যাচ্ছে, এখানে আবার গণভোটে হা কিন্তু জয়যুক্ত হচ্ছে, অনেক বেশি মেজরিটি পাচ্ছে আবার হা। তাই আমরা কিছুক্ষণ আগে স্কুলে দেখলাম 7 লাখ ভার্সেস 24 লাখ, এরকম একটা চিত্র। তো সেক্ষেত্রে দেখা যায় এটা মানে কেমন যেন একটু মানে রিয়েলিটির সাথে মিলতেছে না আর কি ব্যাপারটা। যদি গণভোটে যদি বিএনপির আসল আমি জানি না আপা এটা ভালো বলতে পারবে, গণভোট কি বিএনপি
যে তার যারা কোর পিপল আছে তাদেরকে কি বিএনপি না দেওয়ার পক্ষে বলেছে কিনা, এটা মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। আজকেও অনেকগুলো ব্যাপার এগুলো দেখছি বিভিন্ন জায়গায় যে গণভোটে অবশ্যই না দেওয়া হবে, কিন্তু সেই নার সাথে আবার বিজয়ের সাথে এই দুইটা কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে। তো এই জায়গায় সারাদিন আমরা দেখলাম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সকল জিনিস এখানে ছিল। অল্প কয়েকটা আসনে ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে এখানে বলা ছিল অলমোস্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কিন্তু ভোট কাউন্টিংয়ের সময় আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় একটু এলোমেলো, এটার মাধ্যমে ভোটটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা এটা একটা বিষয়। আর আপু বলছে মানে নির্বাচনও একদিনের জন্য না, আর মানে রাজনীতিও একদিনের জন্য না, কোনো কিছু যেন প্রশ্নবিদ্ধ না হয় কখনো, এটার দিকে শফিউল আলম নির্বাচন শাহীন, কমিশনকে আমি খেয়াল রাখতে হবে। আমরা একটু নির্বাচন কমিশনে যেতে চাই। এখন এই মুহূর্তে সেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে, আমরা দেখি সর্বশেষ কি ঘোষণা। রহমান মাহমুদ লাঙ্গল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 414টা ভোট। জনাব মোহাম্মদ আলমগীর হোসেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে 106 ভোট। জনাব মোহাম্মদ কাউসার আলম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে 115 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে 11,156। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীক নিয়ে 203 ভোট। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে 59,265 ভোট এবং জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 86,811 ভোট। এগুলো কিন্তু আপনার যোগ করে আচ্ছা, আমি এখানে রাখতেছি, পরে নিয়ে লক্ষ্মীপুর 2 আমি 152টি যে কেন্দ্র ছিল সেটার হিসাবটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। জনাব আবুল বাশার গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে 424টা ভোট পেয়েছেন। জনাব SUM রুহুল আমিন ভুইয়া বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 1,33,698 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন 253 ভোট। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,46,321 ভোট। জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1,780 ভোট। জনাব মোহাম্মদ ফারহাদ মিয়া, শুনলাম আপনি যে কথাটি বলছিলেন যে গণভোট আর জাতীয় নির্বাচনের ফলাফল মিলছে না। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম এখানে সেটা হচ্ছে যদি বিএনপির স্ট্যান্ড পয়েন্ট যদি এটাই হয় গণভোটের না, আমি জানি না এটা, কিন্তু আজকে আমরা বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে গণভোটের নার জন্য তারা উদ্বুদ্ধ করতেছেন। তো সেটা যদি তাদের যদি ইন্টারনাল মেসেজিংটা যদি এটা হয় যে গণভোটের না, কিন্তু আমরা দেখছি গণভোট আবার এখানে 3 টাইমস বা 4 টাইমস এখানে যতটুকু এখন পর্যন্ত আসছে মানে 7,24,00,000। তো সেই জায়গা থেকে তো মানে যদি গণভোটে বিএনপির চিন্তা যদি নাই থাকে, আবার রিয়েলিটির সাথে তো মিলতেছে না বিএনপির ভোট, কারণ বিএনপি তো এখান থেকে আমরা মেজরিটি পেয়ে যাচ্ছে কিন্তু গণভোটে আবার এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি এটা জানি না, এখন আমার কাছে ক্লিয়ার না গণভোটের ব্যাপারে বিএনপির সিদ্ধান্তটা কী ছিল। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে গণভোটের ব্যাপারে দলের চেয়ারপারসন এখানে বলছেন হায়ের পক্ষে, কিন্তু আমরা আজকে বিভিন্ন ভোট কেন্দ্রে এটা আপনারাও দেখতে পেয়েছেন, মিডিয়ার মাধ্যমেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ভোট কেন্দ্রে তারা গণভোটের বিপক্ষে মানে না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছেন তাদের নেতাকর্মীদের বা ভোটারদেরকে। তো এই জায়গাটার সাথে একটু অমিল খুঁজে পাচ্ছি আর কি। কোন কোন এলাকায় বিএনপি বেশি ভোট পেল বা আসন সংখ্যা বেশি, আর কোন কোন এলাকায় জামাত বা 11 দলীয় জোটের ভোটের পরিমাণ বেশি, এখন পর্যন্ত কি আপনাদের বিশ্লেষণটা কি? এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চিটাগাং, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে বিএনপির আসন সংখ্যা বেশি এবং ভোট সংখ্যা বেশি এখানে। চট্টগ্রাম, হ্যাঁ, চট্টগ্রাম, সিলেট এন্ড ময়মনসিংহ এবং বরিশালেও কিছুটা। জি, নোয়াখালী। হ্যাঁ, যদি আমরা গ্রেটার মানে চিটাগাং যদি একটা বিভাগ হিসেবে ধরি তাহলে চিটাগাং বিভাগ আর কি। আর এর বাইরে যে অঞ্চলগুলোতে মেজরিটি পাচ্ছে মানে কিছু আসন পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে খুলনাতে, রাজশাহীতে, রংপুরে,
এই জায়গাগুলোতে পাচ্ছে। তো এই রংপুরের আসনগুলোর আমরা টোটাল চিত্র এখানে দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আমরা মিডিয়ার মাধ্যমে যদি আমরা দেখতে পাই সেখানে দেখা যায় 10টা বা 20টা আসনের চিত্র এখানে আসছে। আবার রংপুরেরগুলো অনেক কম আছে এখন, মানে রাজশাহীরগুলো সব আসে নাই, খুলনারগুলো সব আসে নাই। তো সব আসার পরে আমরা এক্সাক্ট ফিগার দেখতে পাবো যে আসলে কে কতটুকু পাচ্ছে। আর কিছুদিন আগে যেহেতু আমরা মিডিয়াতে দেখলাম যে 153 ক্রস করেছে বিএনপি, তার মানে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে, এটা স্বাভাবিক, বুঝতেই পারা যাচ্ছে। কিন্তু সারাদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে আমরা সকল নিয়ামক এখানে দেখেছি যে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর ছিল এখানে। কিন্তু এখানে এই যে ভোট কাউন্টিংয়ের ক্ষেত্রে গিয়ে যে আমরা একটু ঝামেলা দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, তাই এইটাই কি আলটিমেট একটা বিতর্কের ইস্যু হয়ে দাঁড়াবে কিনা, এটা হলো আমার কোশ্চেন এখানে। বাংলাদেশের কোনো নির্বাচনই তো বিতর্কের ঊর্ধ্বে ছিল না, তবে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হলো 1991 সালের এবং 2001 সালের নির্বাচন, 96 সালের নির্বাচনও অনেকটাই গ্রহণযোগ্য ছিল। এইবারের নির্বাচনটা তো একটা উৎসব মুখর পরিবেশে হলো, অথচ এইবারের নির্বাচন নিয়ে কিন্তু অনেক শঙ্কা ছিল, অনেক কর্নার থেকে বলা হচ্ছিল যে শেষ মুহূর্তে নির্বাচন নাও হতে পারে, কিন্তু সেটা বাস্তব হিসাবে ধরা দিল। চাইলে কি আরও সচেতনভাবে আরও চমৎকার ইলেকশন করা যেত কিনা, বা এই যে এখন ভোটের ফল প্রকাশ নিয়ে যেইটুকু অভিযোগ আছে সেটাও এড়ানো যেত কিনা? দেখেন, ভয়টা যদি না থাকতো তাহলে আরও চমৎকার একটা নির্বাচন হতো। এই ভয়টার সাপ্লাইটা কিন্তু সরকার থেকেও করেছে, সরকারের বাইরে থেকেও করেছে। খোদ সরকার প্রধান বলেছে যে এইবার নির্বাচনের আগে বড় ধরনের কোনো একটা অকারেন্স ঘটতে পারে। হ্যাঁ, তো একজন সরকার প্রধান যখন এই ধরনের কথা বলে সাধারণ মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত হবে, এটাই একটু আতঙ্কগ্রস্ত হয়। এবং যদি এই ধরনের কথাগুলো না আসতো তবে ভোটার সংখ্যা অনেক বাড়তো। ভোটাররা মনের আফসোস মনের মধ্যে রেখে কিন্তু ভোট দিতে যায় নাই। তো এই জিনিসটা আমি মনে করি যে কোথাও একটা ষড়যন্ত্র ছিল যেটা সাকসেস করতে পারে নাই। যাদের জন্য সাকসেস করতে পারে নাই আমি তাদেরকে আপনার মাধ্যমে আজকে ধন্যবাদ জানাচ্ছি। এটার মধ্যে অবশ্যই সেনাবাহিনী একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, সঙ্গে সরকারও যথাসাধ্য তার নির্ধারিত দিনে ভোট করার জন্য সরকারকেও আমি ধন্যবাদ দিচ্ছি। এই কারণে যে শুধু তাকে সমালোচনা করব এটা না, সে যেটুকু ভালো কাজ করবে সেটুকু বলা উচিত। তো আজকের দিনে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। পাশাপাশি আমার সহালোচক ভাই বললেন যে আপনার বিএনপিকে নায়ে ভোট দিতে উৎসাহ দিয়েছে কিনা, উদ্বুদ্ধ করেছে কিনা। দেখেন, বিএনপি দুই রকম কথা বলে না। বিএনপি যে কথাগুলো দৃষ্টির মধ্যে বলেছে, এইখানে দেখেন প্রথমে বললেন নজরুল ইসলাম খান আমাদের নির্বাচনের চিফ কমিশনের, উনি বললেন, তখনও জামাত সহ কিছু দল বললেন যে এটা উনি বলবেন কেন, ওনারটা গুরুত্ব দিলেন না। পরবর্তীতে মহাসচিব বললেন, তাকেও গুরুত্ব দেওয়া হলো না। পরবর্তীতে আমাদের চেয়ারম্যান নিজে বললেন। তো নিজে বলার পরে বললেন যে ভয়ে বলেছে। আপনি খেয়াল করেছেন কথাগুলো? সেই দিনও বলেছে ভয়ে বলেছে, কারণ এটার বাইরে তো যাওয়া যাবে না, এই জন্য ভয়ে বলেছে। কোনো প্রশ্ন মিলুক বা না মিলুক, যারা এই ধরনের কথা বলে তারা কিন্তু একটা বারও বলে না যে আমি ওটা বুঝতে চাই, ওটা অনেক দুর্বুদ্ধ কঠিন জিনিস, ওটা বোঝার দরকার আছে। কেউ বুঝলো না, জানলো না, হাওয়ার উপরে ভোট দিয়ে দিল। হ্যাঁ, তো আমরা তো আমাদের অর্ডার ফলো করেছি, আমরা আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের নেতারা যা বলেছে সেটা করেছি। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে না করে সেটা তার ব্যাপার। ব্যক্তিগতভাবে অনেক ধানের শীষ করার লোক তো ভোটও দিতে যায় নাই। যত ভোট বেশি হতো ধানের শীষ তত বেশি ভোট পাইতো, এটাই স্বাভাবিক। তো আপনার তাদের তো কিছু বলা হয় নাই যে না তাদের শুলে চড়ানো হয়েছে। তা এখন আপনার এমন তো আছে এনসিপি তো সিগনেচারই করে নাই, অথচ তার ভ্রণচাইল সেই এটা নিয়ে আন্দোলন করেছে, তারাই এটা চেয়েছে, এখনও তারা চায়, অথচ সিগনেচার করে নাই। বিএনপি সিগনেচার করেছে, বিএনপির প্রতিবাদ করেছে, আবার সিগনেচারও করেছে। তো যাই হোক, এখন বিএনপি সরকার গঠন করবে আল্লাহ চাহে তো বিএনপি যদি সরকার গঠন করে 180 দিন বর্তমান সরকার ধার্য করে দিয়েছে। এই ভোটটা এটা কোনো আপনার সাংবিধানিক না। এই ভোটটা করার আগে আরেকটা ভোট করা উচিত ছিল যে এই ভোটটা করতে পারবে কি পারবে না।
বাট এটা করে নাই, যেহেতু আমরা কিছু বলছি না, কিন্তু আইন যা বলে সেটার কথা আমি বললাম। তো এই ভোটটা এটা হয়েছে, এটা হওয়ার জন্য হয়েছে। মেন কাজটা করবে হলো সংসদ। সংসদে আপনার করার জন্য হা জয়যুক্ত হয়েছে, এটা হা জয়যুক্ত হয়েছে 3 বার বলতে হবে এবং সেই কাজগুলো সব করতে হবে। সংসদে পাশ না হলে কি হবে আমি জানি না, যদিও সরকার বলছে যে যদি এত দিনের মধ্যে পাশ না হয় তাহলে অটো পাস হয়ে যাবে, জি। বলেছে। বাট এটা এখন সংসদ থাকলে সংসদই হলো মেইন। সংসদ যেটা বলবে, স্পিকার যা বলবে, চিফ হুইপ যা বলবে, উপনেতা নেতা যা বলবে সেটাই হবে। তো এখন আমি কিন্তু সব দলের কথাই বললাম, সব দল মিলেও আবার হা জয়যুক্ত হয়েছে লাগবে, এটা লাগবে। তো আমরা চাই যে এটা সবাই মিলেই করুক, এই নিয়ে আলোচনা সমালোচনা আর না হোক, কারণ এটা নিয়ে যে কাহিনী আছে এটা তারাও, যারা বলে তারাও জানে, আমরাও জানি। ওকে, শফিউল আলম শাহীন, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে, কত ভাগ ভোট পড়েছে, এটা কি স্পষ্ট হতে পেরেছেন কিনা? আমরা তো মিডিয়ার মাধ্যমে স্পষ্ট হচ্ছে, মিডিয়ার মাধ্যমে যতটুকু বোঝা যাচ্ছে যে 60% প্লাস ভোট কাস্টিং হয়েছে। তো এটা আমি মানে আরেকটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু মানে আপনাদের সেন্ট্রাল স্ট্যান্ড পয়েন্টের সাথে কিন্তু আমরা পুরোপুরি স্পষ্ট আপনাদের বক্তব্য বা বয়ানটার বিষয়ে, কিন্তু আজকে যে রিয়েলিটিটা দেখলাম আপনাদের তৃণমূলে, সেটার বিষয়টা আমি এখানে তুলে ধরলাম আর কি। তো সেটা হয়তো বা সেন্ট্রালের সাথে তাদের সমন্বয় নাই, অথবা কেন্দ্রের সাথে তারা কেন্দ্র অর্ডার মানছে না, ব্যাপারটা এরকম হইতে পারে। তবে আপা যেটা বলছে এটার সাথে আমিও একমত, হয়তোবা এখানে আরও বেশি কাস্টিং হওয়ার সুযোগ ছিল। এখানে অনেকে হয়তো ভোট কেন্দ্রে যায় নাই, ভোট দেয় নাই, না হলে তো 80% ভোট কাস্ট হইতে পারতো। আমরা যদি দেখি যে 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে প্রায় 80% প্লাস ভোট কাস্টিং করা হয়েছিল। আর এবার হয়তো বা তার চেয়ে কম হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট হয়তো এটা এনশিওর করতে পারে নাই, বা ওই রকম আমরা একটা প্যারালাল গভর্নমেন্টই কিন্তু দেখতেছি এখন, ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে বলি 2008-এ যেটাকে দেখছি, সেই গভর্নমেন্ট হয়তো বা এটাকে এনশিওর করতে পারে নাই, যে সবাই এটাকে ওইভাবে ওন করতে পারে না, বা সবাই মনে করতে পারে না এটা মানে ফেয়ার মুক্ত হবে। সবাই একটা ফেয়ারের মধ্যে হয়তো বা ছিল, এই জন্য কাস্টিংটা কম হয়েছে। বা এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, এখানে কিন্তু সকল পলিটিক্যাল পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। যেমন আমরা দেখতেছি যে আরেকটা পলিটিক্যাল পার্টি এখানে ছিল, যারা এখানে মানে 17টা বছর ফ্যাসিস্ট মানে সাম্রাজ্য কায়েম করেছিল, তাদের লিডারশিপরা হয়তো চলে গেছে এখান থেকে, কিন্তু তাদের ভোট ব্যাংক কিন্তু এখানে অবশ্যই কিছুটা আছে। হয়তো সেই মানুষগুলো এখানে ভোটে অনুপস্থিত অনেকেই ছিল, না থাকার কারণে হয়তো আজকে চিত্রটা এইরকম দেখতে পাচ্ছি আমরা। নীলুফার চৌধুরী মনি, গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে এত অভিযোগ কেন, যে একটা ধোঁয়ার সাজে বিএনপি না ভোটের পক্ষে, আবার বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের অনেককে দেখলাম যে আবার গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা করছে। দেখেন, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার কারো। বিএনপি তো গণভোটের জন্মদাতা না। বিএনপি বলেছে বিএনপি গণভোটে হ্যাঁ তে ভোট দিবে। তো যারা জন্মদাতা তারাই সিগনেচার করে না, আমি আবারও বলছি। তো জুলাই সনদের হ্যাঁ, জুলাই সংস্কারের যারা আন্দোলন করেছে সিগনেচার করে নাই। প্রথম যেটা প্রোক্লেমেশন, ঘোষণাপত্রটা, সেই সময় বিদেশ ঘুরে বেড়ালো, কক্সবাজারটা যা, তাও সেই সময় 2-1 গেল, যাও সিগনেচার করলো বা করলো না। পরের বার তো তারা গেলেনই না, এবং তারপরে এক্সটেনশন করার সময়ও তারা সই করলেন না, তারা করলেনই না। এটা নিয়ে কোনো প্রশ্ন আসে না। বিএনপি 3 জন ব্যক্তি যারা দলকে চালায়, তারা 3 জনই তাদের দায়িত্বের সাথে এই কথাটা বললেন। তাদের দায়িত্বের কথাগুলো কি তাদের তৃণমূল শুনে নাই? প্রতি লাইন প্রতি অক্ষর যদি বক্তব্য তারা মুখস্থ করে, ওটাও নিশ্চয়ই শুনে তারা ভোট দিয়েছে। আমার ঘরে আপনার 18 বছরের ছেলে মাত্র ভোটার হয়েছে। আমরা কখনোই কারো ব্যক্তিগত জায়গায় হাত দিই না ওইভাবে। তো আসার পরে বললাম, তুমি ভোট কাকে দিয়েছ? তো বললো যে আমি হাতে ভোট দিয়েছি। তো কেন, কোনো সমস্যা আম্মু? আমি বললাম যে না, আমি তোমাকে এমনি জিজ্ঞেস করলাম। তো এই যে আমরা কিন্তু এই যে আবারও বললাম যে বলি না, আর এই যুগের ছেলে মেয়ে তো বুঝেনি, সবার ঘরেই তো আছে, বুঝেনি, এদের কিছু বলাও যায় না ওরকম। তো এই যে হাতে ভোট দিয়েছে, তো আমি তো তাকে কিছু বলিনি। আমি নিজে কোথায় ভোট দিয়েছি, আমার নেতা যেখানে বলেছে আমি তো তার বিরুদ্ধচারণ করতে পারি না। তো তাইলে আমি সমালোচনা করতে পারি, আত্মসমালোচনা সব জায়গায় করব, কিন্তু সেইখানে ভোটটা দেওয়ার, ভোট যদি কমই দিয়ে থাকে তাহলে এত ভোট আসলো কোথা থেকে?
এটাও তো আপনাকে বুঝতে হবে। ভোট তো কম আসে নাই, ভোট তো অনেক বেশি। তাহলে যে ভোটটা নিয়ে খুদ সরকার পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট করলো, 6-7 দিনে 144 কোটি টাকার আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিল, তা সেই ভোটটা নিয়ে এত কথা বলার তো কোনো কারণ নাই। এটা তো এমন না এই ভোট দিলে সরাসরি কোনো প্রতিনিধি এসে আপনারে গলা টিপে ধরবে বা আপনার জায়গা জমি দখল করবে অথবা আপনারে ঠিক মতো নিরাপত্তা দিবে না, তা তো না। এটা কিছু সংযোজিত একটা আপনার দলিলের সাথে আরেকটা দলিলের কিছুটা সংস্কার। তো সংস্কারে তো বাধা নাই, কিন্তু সংস্কারের অন্য জায়গায় গেলেই তো সমস্যা। আমরা কন্ট্রাডিক্টরি কোনো কথা বলতে চাই না, কন্ট্রাডিক্টরি কিছু হোক এটাও আমরা চাই না। আমরা সবাইকে নিয়েই সুখে থাকতে চাই। আমরা যেমন ধরেন ৭১কেও মানি, ৭১ আমার অস্তিত্ব আমি মানি, যদিও ৭১ আমি দেখিনি, বাট আমার অস্তিত্বের সাথে আমি তো গল্প শুনেছি, আমি তো বই পড়ে বড় হয়েছি। আমি ঠিক তেমনি ৯০কেও মানি, ২৪কেও মানে আমি ২৪কেও মানি। ২৪টা আমাদের দগদগে ঘা, এটা একটু বেশি আমাদেরকে আবেগ আপ্লুত করছে এখন। ৭১-এর বয়স হয়ে গেছে প্রায় ৫৪, ৫৫ কিন্তু ওইটাকে অস্বীকার করে আমাদের চলবে না। আবার আপনার ৯০ কি পেলো না বড় কথা না, স্বৈরাচার প্রথম হটায় কিন্তু ৯০ ৩-৪টা ভোট দিয়েছিল, যে ভোটগুলা গ্রহণযোগ্যতা পেয়েছিল। তো এটাকে আমরা ছোট চোখে দেখতে পারি না। ওকে, চমৎকার। শফিউল আলম শাহীন, নো ভোট No নো vote. ভোট এই একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল এবং বলা হয়েছে যে না ভোটকে বিজয়ী করতে হবে, কারণ না ভোট বিজয়ী হলে সংবিধান রক্ষা পাবে, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা পাবে। এই যে ক্যাম্পেইন, পতিত স্বৈরাচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের পক্ষ থেকে যে প্রচারণাটা হলো, সেইটার কোনো ইম্প্যাক্ট কি এই ভোটে পড়েছে কিনা, জাতীয় নির্বাচন এবং গণভোট? জি, এখানে আমি মনে করি এটার কিছুটা প্রভাব তো অবশ্যই আছে। এখানে না ভোটের যেটা আমরা দেখলাম, যদি আমি মেনেই নেই বিএনপির সবার পক্ষ থেকে সব কমান্ড সেম ছিল, আবার আমরা দেখলাম জামাত জোট যেটাকে দেখতেছি বা অন্য যেই জোটগুলো আছে এখানে, তারা সবাই হা ভোটের পক্ষেই ছিল ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে এই যে না ভোটের পক্ষে যারা আসতেছে, এরকমও হইতে পারে যে না ভোটের পক্ষে যারা আসছে এই মানুষগুলো হয়তো বা সেই ক্যাম্পেইনের পার্ট, এটাও হইতে পারে। আবার এরকম হইতে পারে যে না, তারা নির্বাচনে অংশগ্রহণ কম করেছে বা অংশগ্রহণই করে নাই বা ভোট কেন্দ্রেই যায় নাই, যে কারণে আমরা দেখলাম ন্যাশনাল যেই ভোট পার্সেন্টেজ সেটা অনেক কমে যাচ্ছে। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা জিনিসও, যে এখানে সাধারণত 70% ভোট হয়তো বা সর্বোচ্চ কাস্ট হয়, কিন্তু 2008টা একটু ব্যতিক্রম। তো 70%-এর একটু, আমি জানি না 70% কতটুকু পিছনে আছি আমরা আমরা মনে করতে পারতেছি হয়তো বা 60+ আমরা এখানে ভোট কাস্টিং হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা ধরি যে স্বাভাবিক গতিতে হইলে 70% কাস্ট হইতো, আর আমরা এখানে দেখতেছি 60+ কাস্ট হয়েছে, তার মানে আপা যেটা বলছে যে ফেয়ার নট ফেয়ার, এখানে সেটা হচ্ছে ওই ক্যাম্পেইন যে নো ভোট নো ভোট, নো ভোট নো ভোট যে ক্যাম্পেইনটা চলতেছিল, হয়তো তারা ভোট কেন্দ্রেই যায় নাই, সেই পার্সেন্টেজ 10% হইতে পারে। আওয়ামী লীগের সারা বাংলাদেশে 10% বেশি থাকারও কথা না, এরকম আমরা মনে করি। যারা আওয়ামী লীগকে মানে ওইভাবে ধারণ করে, মানে আজকে তারা বিএনপিকে ভোট দিচ্ছে বা জামাত জোটকে ভোট দিচ্ছে, সবাই যে জামাত করে সবাই বিএনপি করবে ব্যাপারটা এরকম না। অনেকেই দেখা যায় যে কোনো পার্টি ইডিওলজিকে পছন্দ করে না, কিন্তু ব্যক্তিকে দেখে তার পছন্দ হয়েছে ভোট দিয়েছে, বা সে মনে করতেছে এই বছরটা এইবার হয়তো বা বিএনপিকে প্রয়োজন, এবার হয়তো বা এই জোটকে প্রয়োজন, এরকম মনে করতে পারে। যেমন আমরা একটা ফাইন্ডিংস বলি, তাহলে আপনাদের সবার বুঝতে সুবিধা হবে। যে আমরা যখন দেখলাম যে বিএনপিকে যারা ভোট দিবে তারা কেন বিএনপিকে ভোট দিবে, এই ক্ষেত্রে দেখলাম যে আমরা তাদের 82% মানুষ মনে করে বিএনপিকে ভোট দেব এই কারণে বিএনপির রাষ্ট্র পরিচালনার ক্যাপাসিটি আছে, সে আসলে দেশে স্টেবিলিটি আসবে। এই যে বিষয়টা, তার মানে বিষয় কিন্তু এরকম না যে আমি বিএনপি করে বলেই বিএনপিকে ভোট দিচ্ছি, কারণ সে একটা জিনিসকে কেন্দ্র করে বিএনপিকে ভোট দিচ্ছে, চিন্তাভাবনা কেন্দ্র করে। আবার দেখা যায় সে জামাত জোটকে যখন ভোট দিতেছে তখন অন্য কিছু চিন্তাভাবনা করে সে ভোট দিতে পারে। এখানে ব্যাপারটা এরকম, তার মানে সবাই বিএনপি হয়ে গেছে, বিএনপিকে ভোট দিয়েছে যারা, তারা এরকম না। সবাই জামাত হয়ে যাচ্ছে, জামাত জোটকে যারা ভোট দিয়েছে তারা এরকম না।
আবার আমলিকের এরকমই, আমি যে উদাহরণটা দিকে নিয়ে আসতেছিলাম, আমলিকে আমরা মনে করতেছি, অনেকে মনে করে 20% বা 25% ভোট আমলিকের হইতে পারে, কিন্তু ব্যাপারটা এরকম না। আমলিকের 25% মানুষ ভোট দেওয়া মানে তারা সব আমলিক করে না, হয়তো বা তার লোকালিটির কারণে বা বিভিন্ন কারণে ব্যক্তি দেখে সে ভোট দিয়েছে, কিন্তু 10% বেশি আমলিকের ভোট এখন থাকার কথা না। তার মানে আমরা ধরে নিতে পারি এখানে যে আমরা যেটা এক্সপেকটেশন ছিল আমাদের 70%, সেখান থেকে যতটুকু কম, যেটা ভোট কাস্টিং হয় নাই সেটা নো ভোট ওই ক্যাম্পেইনের ফল, এবং এই মানুষগুলি হয়তো বা আমলিকের মূল সাপোর্টার। জি, নীলুফার চৌধুরী মনি, রংপুর, রাজশাহী, খুলনা, এই পুরো ওই বেল্টে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ম্যাক্সিমাম আসনে তারা সেখানে বিজয়ী হয়েছে, বিজয়ী হওয়ার পথে। সেইখানে এই বেল্টগুলি তো একসময় বিএনপির ছিল। এই বেল্টগুলো বিএনপির ছিল, রংপুর বিএনপির ছিল না, রংপুর জাতীয় পার্টির ছিল। রাজশাহীটা বেল্টটা বিএনপির ছিল, কিন্তু আবার ইউনিভার্সিটিটাতে অনেক আগে থেকেই জামাত দ্বারা পরিবেষ্টিত ছিল, এবং ওই আশেপাশের জামাতের ছেলেরা শিবিরের আত্মীয়তা করেছে ওইখানে। ওই জায়গায় আস্তে আস্তে ওরা ওইখানে ওদের শক্তি অর্জন করার জন্য, সঞ্চয় করার জন্য ওরা ওইখানেই আত্মীয়তা করেছে। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে তো মাঝখানে 16, 17, 18 বছর চলে গেছে নির্বাচনবিহীন একটা ফ্যাসিস্ট বসেছিল সেইখানে। তারা কিন্তু জামাতের কাজ থামিয়ে রাখে নাই কখনো, কাজ করেছে, কাজের জায়গায় তারা তাদের মতো করে কাজ করেছে। তো করাতে হয়তো বা ওখানে বিএনপির একটা গ্যাপও ছিল, সবাই লুকিয়ে চুরিয়ে পালিয়েছিল একটা সময়। তো এইগুলো সব কিছু মিলে আবার আওয়ামী লীগও দখল করতে গিয়েছিল ওই জায়গাগুলোতে, হানা দিতে গেছিল। সব মিলায় জামাত তো আপনার নিজের রং বদলায় থাকতে পেরেছিল, তারা তো গুপ্ত হিসেবে থাকতে পেরেছিল বলে তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে তারা কাজ করতে পেরেছে। কিন্তু বিএনপি তো তা পারে না, বিএনপি পালিয়ে বেরিয়েছে। তো যে কারণে জামাতের একটা অংশ ওইখানে স্ট্রংটা থাকাটাই স্বাভাবিক। একে আত্মীয়তা করেছে, দুয়ে তারা আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে ওইখানে নিজেদের মতো করে তারা কাজ করতে পেরেছে ভেতরে ভেতরে। সেই জায়গায় ভিতরে ভিতরে কাজ করলে, অনেক দিন যাবৎ কাজ করলে, বিভিন্নভাবে হেল্প করলে, আপনারা জানেন জামাত সলভেন্ট অনেক, জামাতের পয়সাটা প্রাতিষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে বন্টন হয়, যে কারণে জামাত চাইলে এখানে একটা থোক বরাদ্দ দিতে পারে, যেটা বিএনপি পারে না বা অন্য দলগুলো পারে না। এই কাজগুলো করেছে বলেই আমার মনে হয় যে বিএনপি ওইখানে আপাতত, এটা বেশি দিন সময় লাগবে না, বিএনপি এইটা কাটিয়ে উঠবে। আপনার খেয়াল আছে যে নারীরা জামাতের যেভাবে ঘরে ঘরে গিয়ে ভোটের জন্য যা করেছে, কসম কাটিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে যেভাবে করেছে, তাতে তো মনে হয়েছিল যে এই নারীরা বোধহয় ভোট দিবে না। দেখেন ঠিকই তো, নারীরা ভোট না দিলে আমরা ভোট পাইলাম কোথা থেকে? নারীদের ভোটই তো বেশি। তো সেইখানে আমি মনে করি যে এটাও তারা করবে। সেখানে তো আপনাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আবার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এটা তো আমরা আগে থেকে, আমরা তো আওয়ামী লীগ থাকতেই কিন্তু 31 দফা আমরা ঘোষণা করেছি 23 সালে। সেই 31 দফার মধ্যেই কিন্তু ফ্যামিলি কার্ড আছে। তো তখন থেকেই বলা হচ্ছিল বিভিন্ন জায়গায় জায়গায় প্রোগ্রাম করে। তো সেইখানে ওইটা যেমন তেমন এটাও কিন্তু বলেছে জামাত যে এতগুলা বিশ্ববিদ্যালয়ে তারা পাশ করেছে। আমরা কিন্তু বলেছি বিশ্ববিদ্যালয়ে পাশে একমাত্র ক্ষমতার পালাবদল হতে পারে না। ওই 90-এ বিএনপিকে ছাত্রদল দেখে মনে করেছিল, আসলে তো তা না। আসলে সারা বাংলাদেশ যেটা একটা ফ্লু থাকে, তো সেটা আমরা বলেছি, বলার চেষ্টা করেছি। তারা কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়ে নিল, যে কোনোভাবে যেভাবেই হোক। আমরা নীলক্ষেতে তাদের ভোট হলো 29,000, আমরা ব্যালট পেলাম নীলক্ষেতে আপনার 80,000। সো এরপরে আমরা অনেক কিছুই, অনেক রকম অনিয়ম দেখলাম, কিন্তু তারা পাত্তা দিল না। আমরাও এই জাতীয় নির্বাচনটার জন্য আমরা দাঁত চেপে বসেছিলাম যে আমরা যে কোনো, আমাদের উপর দিয়ে যত বুলডোজারই যাক, আমরা জাতীয় নির্বাচনটা আগে পার করব। সেই পার করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি। সেই কাজে আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয় পাশ করলো, বিশ্ববিদ্যালয় পাশের সাথে আমরা যে বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় পাশের সাথে এটা ডিপেন্ড করে না, এটার আমরা ফলটা আমরা পেয়ে গেলাম। এবং নারীদের জন্য, নারীদের যাই বলুক না কেন, ওই যে কেন্দ্রীয়ভাবে তারা যে বলে নারী কখনো নেতা হতে পারবে না, এই যে নারী নেতা হতে পারবে না, নারীর সাথে, কর্মজীবী নারীর সাথে পতিতার সম্পর্ক জুড়ে দেয়, আজকে নারীরা কিন্তু তাদেরকে ভোট দিল না। জি,
আমরা একটু শফিউল আলম শাহিনের কাছে যাই। আমরা দেখলাম যে উত্তরবঙ্গ থেকে শুরু করে যে বেল্ট একদম দক্ষিণের জেলায় গিয়ে থেমেছে, পুরো এলাকাটা মানে জামাত এবং 11 দলীয় ঐক্য জোটের একদম একচেটিয়া দখলেই বলা যায়। এখন পর্যন্ত যে ভোটের ফল, এটার কারণ কি মনে করছেন? জি, এটা এখানে কয়েকটা কারণ আছে। এখানে শুধুমাত্র যে বৃহত্তর উত্তর অঞ্চল যেটা আমরা দেখি, সেটা শুধুমাত্র যে জাতীয় পার্টির এলাকা ছিল ব্যাপারটা, এটা কোনো এটা আওয়ামী লীগের এলাকাও ছিল একসময়। রংপুরের কথা যদি আমরা ধরি, এখানে রংপুর আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা ছিল। আবার দেখা যায় রাজশাহীর দিকে বিএনপি অধ্যুষিত ছিল। আবার খুলনা কিন্তু শুধুমাত্র বিএনপি, জামাত বা আওয়ামী লীগ এককভাবে না, সবারই এখানে অবস্থা ছিল। বিশেষ করে সাতক্ষীরাটা যদি আমরা দেখি, তাহলে সাতক্ষীরা ছিল হচ্ছে জামাত অধ্যুষিত। আর যদি বাগেরহাট দেখি আমরা বা খুলনা দেখি, তাই খুলনা এবং বাগেরহাট কিন্তু আওয়ামী অধ্যুষিত, এরকম ছিল। কিছুটা বিএনপি ছিল এখানে, বা যশোরের দিকে দেখলো। তো এই অবস্থাটা আসলে একদিনে হয় না, অনেক দিনই হয়েছে। আরেকটা বিষয় হলো, আমরা কিন্তু এইবারই দেখলাম যে অনেক বছর পরে যদি দেখি যে এখানে 1996-এর পরে, এরপরে জামাত এককভাবে কোনো নির্বাচন করে অংশগ্রহণ করেছে কিনা এটা আমরা দেখি নাই। তো সেক্ষেত্রে এবার যেহেতু এককভাবে নির্বাচন অংশগ্রহণ করলে, এবার তার পার্সেন্টেজটা কেমন এটা ভালো মতো বোঝা যাবে, বা কোন এরিয়াতে তার বেস ভালো এটা বোঝা যাবে। আর বিএনপির ক্ষেত্রেও, বিএনপি দেখা যায় 1996-এর পরে, 2001 যদি ধরি, 2008 দেখি, তারপরে এই প্রত্যেকটা সময় কিন্তু বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। এই জন্য তারও স্পেসিফিক কোন এরিয়াগুলো সেটাও কিন্তু স্পষ্ট না। এই নির্বাচনের মাধ্যমে এটা অনেকগুলো স্পষ্ট হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি আরও কয়েকটি ইনফরমেশন দিই, সেটা হচ্ছে বৃহত্তর ফরিদপুর কিন্তু আওয়ামী অধ্যুষিত। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম, বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর সেখানে এই জামাত জোটের একজন এখানে জয়লাভ করেছে। আবার দেখলাম মাদারীপুর 3, সেখানে মাত্র 2000 ভোটের ব্যবধানে বিএনপি জোটের একজন বিজয় লাভ করেছে। তার মানে কন্টেস্টটা কিন্তু খুব হাই কন্টেস্ট এখানে। আবার যদি ফরিদপুরের দিকে দেখি, ফরিদপুর 1, এখানে জামাত জোটের একজন বিজয় লাভ করেছে। ফরিদপুর 3, সেখানে দেখলাম যে নাইবা ইউসুফ, তিনি মাত্র 15,000 বা 20,000 ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছে। কিন্তু এখানে কিন্তু এটা অপ্রত্যাশিত ছিল একসময়, মানে টোটালি আনএক্সপেক্টেড, যে মনে হইতো যে এটা টোটালি হয় বিএনপি জিতবে অথবা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। তো এই জিনিসগুলো আবার ঢাকার দিকে যদি দেখেন আপনি, ঢাকায় দেখা যায় গুরুত্বপূর্ণ কয়েকটা সিট কিন্তু জামাত জোট পেয়ে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ঢাকা 4 দেখতেছি আমরা, ঢাকা 5 দেখতেছি আমরা, তারপরে দেখতেছি এখানে ঢাকা 8-এ কন্টেস্ট হচ্ছে, এরপর ঢাকা 11-তে নাহিদ ইসলাম পাশ করতেছে, ঢাকা 12-তে দেখতেছি জামাত জোট থেকে একজন পাশ করেছে, আবার ঢাকা 13-তে দেখতেছি এখানে মামুনুল হক এখানে কন্টেস্ট করতেছে, মানে কে পাশ করে কে চলে আসে বোঝা যাচ্ছে না ব্যাপারটা। আবার ঢাকা 14-তে দেখেন এখানে জামাত জোট থেকে ব্যারিস্টার আরমান পাশ করতেছে, 15-তে জামাতের যিনি প্রধান তিনি পাশ করতেছেন, 16-তে ভোট স্থগিত করা হয়েছে। দেখা যেতেছিল যে মানে হাড্ডাহাড্ডি লড়াই, ব্যাপারটা এরকম। তার মানে ঢাকায়ও কিন্তু ব্যাপারটা এরকম দেখা যাচ্ছে। যেটা আপা যেটা বলছে, আমি এটার সাথে টোটাল একমত না। কারণ দেখা যায় একটা ইউনিভার্সিটি টোটাল একটা রিজনকে চেঞ্জ করে দিতে পারে না, বা একটা বিবাহ বন্ধনে কত মানুষই বা আবদ্ধ হইতে পারে, সেটা কি এত বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে? কিন্তু এর বাইরে তাদের কাজ থাকতে পারে, বা তাদের এটা নিয়ে, আমি ওটাও বলি। হ্যাঁ ঠিক আছে, এটা একটা কারণ হইতে পারে। হ্যাঁ, এটা আমি এগ্রি করি যে একটা কারণ হইতে পারে। কিন্তু ঢাকার চিত্রগুলো দেখেন, ঢাকার এই মানুষগুলো কেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, বা এটার কারণ কি? তার মানে কি ঢাকায় তারা কিভাবে কাজ করেছে? এটা কি এই ছাত্র সংসদের ইফেক্টটা যেটা বলছেন আপা, যেটা ছাত্র সংসদের ইফেক্ট কোথায় দেখছি না, ঢাকায় তো আমরা একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। যে ঢাকায় যদি দেখা যায় যে 50% ভোট, 50% মেজরিটিও যদি এই 20টা সিটের মধ্যে যদি কেউ 8, 9টা, 10টাও পেয়ে যায় জামাত জোট, অবাক হওয়ার মতো না যে রেজাল্ট আমরা দেখতেছি। সেই জায়গায় এটা কেন ঘটতেছে? এটা কিন্তু কোয়েশ্চেন থেকে যায় আর কি। এটা কি তাই ছাত্র সংসদগুলোর প্রভাব আছে না? এখানে থাকতে পারে। জি, নীলুফার চৌধুরী মনি খুবই ইন্টারেস্টিং বিষয় উত্থাপন করেছে। ঢাকায় মানে যেখানে জামাত ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত একটা বা দুইটার বেশি পায়নি, সেখানে 5টা 6টা আসন পাওয়া, এইটা মানে এটার খুব ভালো একটা কারণ আছে, এবং এটাই মেন কারণ। জামাত 2025-24 5ই আগস্টের পর থেকে নির্বাচনের টার্গেট নিয়ে মাঠে নেমে গেছে, যেটা বিএনপি আসলে এই যে 22 তারিখ থেকে নেমেছে জানুয়ারির, যখন সরকার ঘোষণা দিয়েছে তাও নামেনি। অনেক সময় বলছে নির্বাচন হবে কি হবে না হবে কি হবে না এরকম। তো জামাত যেটা করেছে, জামাত নভেম্বর পর্যন্ত আপনার ভোটার আনার একটা সময় ছিল, ভোটারদেরকে চেঞ্জ করার, যে এলাকায় যেতে চায়, ট্রান্সফারের চাকরি হলে বা কোনো সমস্যা হলে। জামাত ঢাকার প্রত্যেকটা আসনে একটা স্মার্ট ফিগার আপনার ভোটার বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে, কারণ জামাতের সব এলাকায় তো সবারই কিছু না কিছু লোক থাকে, জামাতের আছে। জামাত যখন দেখছে যে সব আসনে তো সে পাশ করতে পারবে না,
ঢাকাগুলাকে টার্গেট নিয়েছিল যে আমি ঢাকাগুলার সবগুলো আসন নিয়ে নিব। তারা বলেছিল এইভাবে। আমরা তো টকশো করি, অনেকখানেই অনেকের সাথে জামাতের সাথেও কথা হয় টকশোর মাঝখানে, টকশোতে বা তার আগে পরে। আমরাও এটা বেশ ওয়াকিবহাল হয়েছি যে তারা বিভিন্ন সব আসনেই আপনার 50,000, 60,000, 1 লাখ, 20,000, 30,000 এরকম করে প্রত্যেক আসনে ভোটার নিয়ে এসেছে। দেখা গেছে একটা বাড়ির নাম দিয়ে ঠিকানা দিয়ে 200-300 ভোট হয়ে গেছে এরকম। তো এই যে ভোটারটা এনেছে ওটার জন্য তারা মনে করেছিল তারা পাশ করবে, এবং স্মার্ট যে ভোটটা পেয়েছে ওই ভোটারদের ভোট, যাদেরকে টাকা পয়সা যে যার যেটা লাগে সেটা দিয়ে কাউরে ভ্যান কিনে দিছে কাউরে, এবং এদের বেশিরভাগই আপনার হকার শ্রেণীর লোকরা, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, হকার, এই টাইপের মানুষগুলা, মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, এদেরকে আপনার এখানে এনে যারা ধরেন দেখা গেছে বরিশাল, আমি যতটুকু জানি আমাদের ফজলুর রহমান যে যিনি পাশ করলেন কিশোরগঞ্জ, ওই কিশোরগঞ্জের মিঠামইন থেকে ওই দিক থেকে 15,000 শুধু হকারের আপনার ভোটার চেঞ্জ করে ঢাকায় 17তে নিয়ে আসছে। আমি ওইখানে কাজ করেছি 17তে, আমি ওইখানে জানি, অনেকেই আলোচনা কথা বলেছে। তো সেই হিসাবে আমি বলতে চাই যে জামাত অনেক চেষ্টা করেছে, তারপরেও যে সৃষ্টিকর্তার একটা রহমত বলতে কথা আছে, বিএনপির সঙ্গে যেটা আছে, বিএনপিকে ফেল করানোর জন্য হেন কোনো চেষ্টা নাই যেটা জামাত করে নাই। প্রোপাগান্ডা থেকে শুরু করে, হ্যাঁ আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না, আমাদের ভুল যেমন হতে পারে আমাদের ভালো কাজও থাকতে পারে। তো আমাদের ভুলটাকে নিয়ে দেখেন বিএনপির আভ্যন্তরীণ কুন্দলে পুরান ঢাকার একটা নৃশংস হত্যাকাণ্ড হলো, আপনিও জানেন আমিও জানি সবাই জানে, অথচ বিএনপি এটা নিয়ে দৌড়ের উপর আছে। তারা মিছিল বাইর করলো, আমার ঘরের মানুষ মারা গেল আমারই মানুষ দ্বারা, আর মিছিল বাইর করলো কারা? এমন যদি হতো যে তাদের মানুষ মেরে ফেলছে একটা কথা ছিল, মিছিল বাইর করলো তারা, মিছিলে তারেক রহমান সাহেব তখন দেশের বাইরে লন্ডনে, তাকে গালাগালি করা শুরু করলো। ওনার কি ওখানে দায় ছিল? উনি কি বলে দিছিল যে তুমি মেরে ফেলো? তারেক রহমান সাহেবের এই যে অকারণে গালি দেওয়া সমস্ত ঢাকা উত্তাল করে ফেললো। তো এই যে মানুষকে ছোট করা, হেয় করা, জবরদস্তি করে তার বট আইডি বাহিনীদের দিয়ে ব্যবহার করানো, আমি একটা মানুষ, আমি দেখেন আপনাদের সামনে আমার এই বয়সটা হলো, আমিও তো একটা সময় ছোট ছিলাম, আমি এত গালি কোনো দিন শুনি নাই যত গালি আমি কয়েকদিন আগ পর্যন্ত শুনেছি, এবং এখনও টু বি কন্টিনিউ। তা আমাকে যে গালিগুলা দিত আমি অবাক হয়ে দেখতাম যে একটা মানুষ কি আপনার হয়রান হয় না? এত গালি দিতেছে, এত গালি দিচ্ছে, তো তারা হয়রান হতো না। এবং ওইখানে অবাক করার জিনিস, একজন যদি লিখতো ভাই জানেও না, হয়তো বাকিরা জানেও না এই বট আইডির, বাকি ওইটার মধ্যে আপনার 2,000 আপনার কমেন্ট পড়ে যেত। এদিকে আপনার বিএনপির যে ছেলেমেয়েরা এরা পড়তেই চায় না, এটা কমেন্ট করবে তো অনেক দূরের কথা, এরা ঘটনাটা কি হলো তাও বলতে পারে না, বলতে জানে না। আমরা তো এগুলা করি নাই, আমরা এইসবের সঙ্গে পরিচিত ছিলাম। আগের রাত্রে আমরা দেখলাম যে মানে লাইলাতুল গুজব, যেটা অনেক ধরনের অনেক তথ্য আসলো, আসলে কোনটা তথ্য ছিল আর কোনটা অপতথ্য ছিল? হ্যাঁ, এটা আমরাও দেখেছি ইলেকশনের আগে দুটি, যদি আমরা মেজর জোট বলি, এখানে দুটি জোটের পক্ষ থেকে বিভিন্ন গুজব আমরা ইলেকশন কেন্দ্র করে অনেকদিন আগে থেকে হইতেছিল। ইলেকশন আগে তো এটা থাকাটা স্বাভাবিক, এরকম চলতেছিল। আর বাংলাদেশের মানুষ তো সবাই, যেটা আবার বলছে, সবাই তো ফেরেস্তা হয়ে যায় নাই, এটা বিএনপিও ফেরেস্তা হয়ে যায় নাই, অন্য অন্য পলিটিক্যাল পার্টিও হয়তো সবাই ফেরেস্তা হয়ে যায় না, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে এইরকম গুজব চলতেই পারে। এটা তো একটা কম্পিটিশন, পলিটিক্স তো একটা রেস, এই রেসে কাকে কীভাবে কোনভাবে হারানো যায় এটা নিয়ে কম্পিটিশন চলতেই থাকে। তবে আমি মনে করি কম্পিটিশনটা যেন সুস্থ ধারার কম্পিটিশন হয়, যেটাকে সবাই রেসপেক্ট করবে। কিন্তু আপা যেটা বললো, এটা যে কেউ এটা বিএনপির কেউ যদি জামাতের প্রতি করে, জামাতের কেউ যদি বিএনপির প্রতি করে, এটা রাজনীতির ক্ষেত্রে এটা উচিত না, এবং এটা দেখা যায় রাজনীতিকে অসুস্থ করে দিবে। এবং আরেকটা ফ্যাসিবাদ এখানে চলে আসতে পারে এইভাবে, যদি আমরা এইভাবে যদি দেখা যায় একটা গ্রুপ আর একটা গ্রুপের মধ্যে যদি করে, সাধারণ মানুষও দেখতে পাবে যে এখানে একটা অস্থিরতা বিরাজ করছে, শান্তি পাবে না সাধারণ মানুষ। এই জন্য যে কোনো জায়গা থেকেই এই যে একটা প্রতিযোগী কম্পিটিশন হবে, কিন্তু কম্পিটিশনটা সুস্থ ধারার কম্পিটিশন হবে, এটাই পলিটিক্স।
পলিটিক্স কম্পিটিশন থাকবেই, কে কত কত কিছু দিয়ে বা কত কিছু বুঝিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারে এটা দেখার বিষয়, কিন্তু একজনকে হেনস্থা করা এগুলো কখনো গ্রহণযোগ্য নয়। আর একটা বিষয় আমি এখানে ইনক্লুড করতে চাই, যে যেটা বলছেন আপা, যেটা বলছেন ঢাকার চিত্রটা, কিন্তু ঢাকার চিত্রের বাইরেও আমরা দেখলাম যে ময়মনসিংহে আমি জানি না এই যাবৎকাল জামাত কোনো আসন পেয়েছে কিনা কখনো, কিন্তু সেই ময়মনসিংহে দেখতেছি শেরপুর এক, আবার ময়মনসিংহে একটা দুইটা আসন পেয়ে যাচ্ছে সে, আবার কিশোরগঞ্জে ফাইট করতেছে, ভালো মতো ফাইট করতেছে, আবার জামালপুরেও তার ফাইট হচ্ছে বিভিন্ন আসনে। তার মানে এই চিত্রটা কিন্তু শেরপুরে একটা আসন সে অলরেডি সিকিউর করেছে, আরেকটা আসন পেয়েও যেতে পারে এরকম অবস্থা, আরেকটা আসন তো নির্বাচন স্থগিত আছে ওখানে। যদি সারা দেশের চিত্রটা দেখি আমার, সেটা হলো জামাত কিন্তু মানে একটা জায়গায় শুধু সীমাবদ্ধ না, এখন দেখা যায় সব জায়গাগুলোতেই, সেটা বিএনপির জোটে হোক, বিএনপির জায়গায় হোক বা আওয়ামী লীগের জায়গায় হোক, সে হানা দিচ্ছে। ওকে, আমরা একটু নির্বাচন কমিশনে যাই। আমার সহকর্মী, আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভোটের ফলাফল সবশেষ কি আপনার হাতে আছে, যদি আপনি আমাদেরকে জানান। আপনি জানেন যে আজকে যে ফলাফলটি ঘোষণা করা হচ্ছিল সেটি 10টা থেকে ঘোষণা করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি, চূড়ান্তভাবে মাত্র 5টি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর ভিতরে হচ্ছে চট্টগ্রাম 15, চট্টগ্রাম 16, এবং এর সাথে আমরা দেখেছি যে টাঙ্গাইল 7, হবিগঞ্জ 1, এই মাত্র 5টি চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। দুটি জায়গায় হচ্ছে বিএনপি এবং দুটি জায়গায় জামায়াত, এটি আনুষ্ঠানিকভাবে সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে চূড়ান্তভাবে। আর আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য যে ফলাফলগুলো সেগুলো প্রায় চূড়ান্ত হয়ে এসেছে। আমরা আশা করছি যে ভোর হওয়ার আগে সেগুলো চূড়ান্তভাবে বোর্ডে টানিয়ে দেওয়া হবে এবং তার মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো যে নির্বাচন কমিশন এই ফলাফলগুলো ঘোষণা করেছে। তবে অধিকাংশ ফলাফলই কিন্তু আপনারা নিশ্চয়ই বেসরকারিভাবে জেনে যাবেন, এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে কিন্তু চলে এসছে। তবে সর্বশেষ সেই যে যোগ বিয়োগের বিষয়গুলো আছে সেগুলো মিলিয়ে তারা সর্বশেষ ফলাফলটি তৈরি করে সেটি বোর্ডে টানিয়ে দিলে সেটা চূড়ান্ত ফলাফল হিসেবে ঘোষিত হবে। এখন পর্যন্ত বেসরকারিভাবে বা অসমর্থিত সূত্র থেকে কোন জোট কতটি পেয়েছে, এই কোনো ধারণা পেয়েছেন কিনা? আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি সমর্থিত যে জোট সেটি নিরঙ্কুশ একটি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তার মধ্যে 150টির বেশি তারা, যেটি আসলে একটি সরকার গঠনের জন্য লাগে, সেটি তারা ইতিমধ্যে পেয়ে গিয়েছে বেসরকারি সূত্রে আমরা যেটি জেনেছি। আর আপনি নিশ্চয়ই একটু আগে আলাপ করছিলেন যে বিষয়টি, সেটি হচ্ছে যে ময়মনসিংহ, টাঙ্গাইল এবং যে জায়গাগুলোতে বিশেষ করে সিলেটে খুব ভালো ফলাফল করেছে, এরকম আমরা রাজশাহীতে তারা খুব ভালো ফলাফল করেছে। এর বিপরীতে একটি বিষয় আমরা দেখেছি যে জামায়াত সমর্থিত যে জোট রয়েছে 11 দলীয় জোট, তারা কিন্তু ঢাকায় ভালো ফলাফল করেছে, যেটি কিন্তু এর আগে খুব একটা দেখা যায়নি। ঢাকায় কিন্তু তারা একটি সিটও এর আগে আমরা দেখিনি। আর তার বিপরীতে কিন্তু বেশ কয়েকটি আপসেট সেটি জামায়াতের জন্য ঘটেছে। তার মধ্যে রয়েছে হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি কক্সবাজার থেকে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন, তিনি হেরে গিয়েছেন। একই সাথে মিয়া গোলাম পারোয়ার, তিনি সেক্রেটারি জেনারেল, তিনিও কিন্তু হেরে গিয়েছেন তার আসন থেকে, যিনি একটি কঠিন সময় কিন্তু এই জায়গা থেকে নির্বাচিত হয়েছে, বিশেষ করে খুলনা 5-এ। তো যদি ফলাফল বিশ্লেষণ করি, বেশ কয়েকটি জায়গায় জামায়াত আশা করেছিল যে আরও বেশি বিজয় তারা লাভ করবে, বিশেষ করে সিরাজগঞ্জ, একই সাথে সাতক্ষীরা 4 কিংবা কুড়িগ্রামে আরও কয়েকটি আশার তাদের যে ফলাফল ছিল সেটি তারা টার্গেট করেছিল, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু বিএনপি তাদের কাঙ্ক্ষিত ফলাফল উঠিয়ে এনেছে। আপনি থাকুন, ফলাফল সংগ্রহ করুন, প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। আপনাকে ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, বিএনপি সরকার গঠনের পথে, আমার সহকর্মী যেমনটি বলল, বিএনপি কেমন বিরোধী দল পাচ্ছে? বিএনপি কঠিন বিরোধী দল পাচ্ছে, ভীষণ কঠিন বিরোধী দল পাচ্ছে। আমি এইটা বলতে চাই যে জামাত খুব স্টাডি করা একটা দল। আমি জামাতকে মানে খুব হালকা করে দেখি না। যেমন ধরেন আওয়ামী লীগ যদি বিরোধী দল হতো, আমি আওয়ামী লীগের নেচার কিছুটা, আওয়ামী লীগ বিএনপি নেচারের একই, ওইভাবে যায়। কিন্তু জামাত একদম ভিন্ন ধারার রাজনীতি করে। ভিন্ন ধারার রাজনীতি মানে জামাতের শীর্ষস্থানীয় নেতা যেটা বলে
তার জুনিয়ররা সেটা মানতে বাউন্ড, কর্মী এবং লেভেলে। কর্মী লেভেলের, এবং একটা জায়গা থেকে সব কিছু ডিলিং হয়। এটা সব অর্থ বিত্ত, কে কোথায় থাকবে, কে কোথায় পড়াবে, কে কোথায় পড়বে, কে কোথায় খাবে, সব কিছু তাদের নির্দেশিত। গুপ্ত রাজনীতি করে সেটাও নির্দেশিত। তো যারা গুপ্ত রাজনীতি করে তারা খুব ডেঞ্জারাস। আমি এটা বলতে চাচ্ছি যে বিএনপি, যদিও বিএনপিকে কিছু করতে পারবে না, কিন্তু বিএনপিকে স্বস্তি দিবে কতটুকু, এটা হলো কথা। কিন্তু সেটা বিএনপির জন্য একটা ভালো না যে বিএনপি সমালোচনা নিবে তার রাইট ট্র্যাকে থাকার জন্য? আমি এটাকে গণতন্ত্রের সুবাতাস মনে করি যদি লিগ্যালের মধ্যে এই কাজগুলো হয়। লিগ্যালের মধ্যে, আমি আবারও বলছি যে বিএনপিকে যদি একদম সব সময় যদি একটা ছায়া সরকার হিসেবে জামাত নিজেকে গঠনমূলক সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা করে, গঠনমূলক কাজ করতে বাধ্য করে, বা জামাত এটা না করলে জামাতই সমালোচনা করবে, ওই জায়গাটা থেকে বিএনপি কিন্তু ওই কাজটা করবে। জি। এবং সরকারের, এই লাইনটা শেষ করি, সরকার ততটাই ক্ষুরোধার হবে যতটা সরকার স্বচ্ছতার মধ্যে কাজ করতে চেষ্টা করবে, এবং জামাত ওই টাইপের বিরোধী দল হবে যে তাকে ওই কাজটা করতে বাধ্য করবে। আবার এটাও হতে পারে যেমন তারা কিছুটা চাঁদাবাজি করার সুযোগ করে দিয়েছিল, তারা উপরের বড় বড়গুলা দখল করেছিল আর নিচেরগুলা বিএনপির জন্য রেখে দিয়েছিল। বিএনপি বুঝতে পারে নাই, পতঙ্গের মতো এখানে পড়েছে কিছু, এটাকে নিয়ে বিএনপিকে গোয়েবলসের থিওরির মধ্যে ফেলে ইচ্ছা মতন পিষ্ট করেছে। এরকম যদি হয় তাহলে এই দেশের রাজনীতি আর কখনো ভালো হবে না। জি, ধন্যবাদ আপনাকে। শফিউল আলম শাহীন, বিএনপির লক্ষ্য ছিল তাকে ক্ষমতায় যেতেই হবে, আর জামাত চেয়েছিল শক্তিশালী বিরোধী দল, আর যদি চান্সে ক্ষমতায় যাওয়া যায়, দুটোর মধ্যে কি পার্থক্য দেখেন? জি, ধন্যবাদ। এই কোশ্চেনটা আমি ডিল করার আগে আমি আরেকটি কোশ্চেন অ্যান্সার করতে চাই একটু। সেটা হচ্ছে বিএনপি তার বিরোধী দল নিয়ে কতটুকু সমস্যার সম্মুখীন বা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে বিএনপি বিরোধী দল নিয়ে অবশ্যই সবাই সমস্যায় থাকে বা চ্যালেঞ্জে থাকে, কিন্তু বিএনপি তার ইন্টারনাল ম্যানেজমেন্ট নিয়েও একটা ক্রাইসিস ফেস করবে। এইটা যদি না করতে পারে তাহলে একটা ডিজাস্টার হবে। সেটা হচ্ছে যদি সেন্ট্রালের সাথে তৃণমূলের সম্পর্ক বা তৃণমূলকে যদি নিয়ন্ত্রণ করতে না পারা যায়, তাহলে আমরা যে প্রিভিয়াসলি যেটা দেখছি, যেটা যত অল্প পরিসরে হোক বা বড় পরিসরে হোক, যে এক্সটর্শনটা কিন্তু যদি কন্ট্রোল করা না যায়, তাহলে যেটা হবে এটা একটা ডিজাস্টার নিয়ে আসতে পারে। তার মানে বিএনপিকে তার বিরোধী দলকে একভাবে সামলাতে হবে, পাশাপাশি হচ্ছে তার ইন্টারনাল এই এক্সটর্শন যেন বন্ধ হয়, মানুষের সাথে যেন মানুষের এই চাঁদাবাজি বা মানুষের সাথে যে খারাপ কোনো আচরণ, এই ধরনের জিনিসগুলো যেটা ঘটে, এটা যেন বন্ধ হয়। এটা তার বড় একটা চ্যালেঞ্জ থাকবে। পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে শুধুমাত্র বিরোধী দল না, আমরা দেখলাম যে লাস্ট রেজিম কীভাবে কেন পতন হয়েছে, শুধু কি আন্দোলনের জন্য পতন হয়েছে না, তার আরও কিছু চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে ছিল একটা ছিল ইকোনমিক চ্যালেঞ্জ। আমাদের বাংলাদেশ এখন কিন্তু ইকোনমিক্যালি স্টেবল না। এই যে ইকোনমিক চ্যালেঞ্জটা বিএনপি ফেস করবে, সেটাও তাকে নিতে হবে মাথায়। আরেকটা হচ্ছে যে আমরা দেখছি আমাদের ফাইন্ডিংসগুলোর মধ্যে যে মানুষ গভর্নমেন্টের কাছে কী চায়, গভর্নমেন্টের কাছে মোটা দাগে 3-4টা জিনিস চায়। তার মধ্যে একটা হচ্ছে প্রাইস হাইক, এটাকে কন্ট্রোল করতে পারবে কিনা, 2 নম্বর এক্সটর্শন কন্ট্রোল করতে পারবে কিনা, 3 নম্বর ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। এই 3টা জিনিস বিএনপিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই 3টা জিনিস সে নিয়ন্ত্রণ করতে পারলে তারপরে তার বিরোধী দল, যদি এই 3টা জায়গায় ফেল করে, বিরোধী দল সুযোগ পেয়ে যাবে, এটা স্বাভাবিক। আর যেটা আপনি বলছেন সেটা হচ্ছে বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাবে, তার অপশন একটাই ছিল, কিন্তু জামাতের অপশন, জামাত মনে করছে 2টা অপশন তার, এখানে ক্ষমতায় গেলে ভালো, আর যদি না যায় অন্তত শক্তিশালী বিরোধী দল হোক। শক্তিশালী বিরোধী দল যদি হয়, এটা দেশের জন্য কল্যাণকর, কারণ শক্তিশালী বিরোধী দল হলে দেশের গণতান্ত্রিক পরিস্থিতি ভালো থাকবে, কেউ চাইলেও আর ফ্যাসিস্ট হইতে পারবে না। কারণ আমাদের এই 24-এর ডিমান্ড কিন্তু যে এই ফ্যাসিস্ট যেন কেউ আর না হইতে পারে, এটা একটা বিষয়, মানে অনেকগুলো ডিমান্ডের মধ্যে এটা একটা ডিমান্ড। সেই জায়গা থেকে যদি শক্তিশালী একটি বিরোধী দল, সেটা যেই হোক, XYZ যেই হোক, তাহলে এটা দেশের জন্য কল্যাণকর। কিন্তু এটা রাজনৈতিক একটা ধারার মধ্যে দিয়ে যেতে হবে। এটা যেন কোনো অপসংস্কৃতি শুরু না হয়, এখানে যেন আবার যেন একজন আরেকজনের জন্য হত্যাযোগ্য হয়ে না যায়, এই কাজগুলো বন্ধ করতে হবে। আপনার কাছে ফিরবো, আমি একটু আবার নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিকের সাথে যুক্ত হবেন এটিএন বাংলার চিফ রিপোর্টার একরামুল হক সায়েম। সাদিক, সায়েম নির্বাচনের ফল আমাদেরকে কি জানাবেন আপনার মাধ্যমে, যদি আপনি তুলে ধরেন?
হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে এই যে আজকে যেই ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রত্যেকটি আসনে, এবং আপনি জানেন যে এর পরবর্তীতে বেশ কয়েকটি বিষয় রয়েছে, বিশেষ করে উচ্চকক্ষ রয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই ইকরামুল হক সায়েম, যিনি আগে এই নির্বাচন কমিশন বিটের সাবেক আরএফইডির সাবেক সভাপতি ছিলেন, তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি এই যে জামায়াত আসলে এই যে ঢাকায় অভূতপূর্ব একটা ফলাফল করেছে, যদিও পুরো ফলাফল হয়তো তারা বেশি এক ধরনের কথা বলা হচ্ছিল, সেটি তারা সেভাবে এখন পর্যন্ত পায়নি। বিএনপি একটা নিরঙ্কুশ পেয়েছে। তো এই যে ফলাফলগুলো খুব কাছাকাছি, এতে কি সুবিধাটা পাবে আসলে জামায়াত? দেখেন, প্রথমত হচ্ছে যে ভোটের পার্সেন্টেজে জামাত তো অনেক পিছিয়ে ছিল। আমরা দেখেছি যে আগের নির্বাচনগুলো যদি আমরা দেখি, সর্বোচ্চ সম্ভবত 12% ভোট জামাত পেয়েছিল। এবার জামাত অনেক সংখ্যক আসনে নির্বাচন করেছে, কিছু আসন তাদের জোটের শরিক যারা তাদেরকে ছেড়ে দিয়েছে। বাকি আসনগুলোতে তারা যে নির্বাচন করেছে তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা আপনি যেটি বললেন, যে আসনের দিক থেকে তারা পিছিয়ে থাকলেও যতটা না পিছিয়ে আছে তার চেয়ে বেশি অনেকটা এগিয়ে আছে ভোটের হারের দিক থেকে। অনেক জায়গায় আমরা দেখেছি যে 200, 400 বা 1000, 3000 ভোটের ব্যবধানে তারা হেরেছে। তার মানে হচ্ছে একটা বড় সুবিধা, যেটি আপনি উচ্চকক্ষের কথা বললেন, উচ্চকক্ষে জুলাই সনদে যেভাবে বলা আছে, সংস্কার প্রস্তাবে যেভাবে বলা আছে, সেটা হচ্ছে ভোটের হার অনুপাতে, সংখ্যানুপাতিক হচ্ছে ভোটের হার অনুপাতে। তো ভোটের যদি এখানে যদি জামাত সার্বিকভাবে 30-35% ভোট পায়, তাহলে 100 আসনের উচ্চকক্ষ যদি হয়, সেখানে 30-35 জন তারা সেখানে সদস্য পাবে, কিংবা এর চেয়ে বেশি পেলে বেশি পাবে। আপনি যদি একটু বলেন যে এই যে জামায়াত আগে একটি উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় পরিচিত ছিল, এখন ঢাকায় কিন্তু একটু বড় ধরনের, কি বলবেন যে এই ঢাকায় এই ভালো ফলাফল, বিশেষ করে 11টির বিপরীতে জামায়াত জোট কিন্তু 9টি আসন পেয়েছে, এটির পেছনে আসলে ম্যাজিক বা তাদের কি কাজ করেছে তারা? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগে দেখেছি যে বিশেষ করে যারা ক্ষমতাসীন দল, যারা মানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দল যারা হয়, তারা কিন্তু ঢাকার আসনগুলোতে সবচেয়ে বেশি জয়লাভ করে। কিন্তু আমরা এবার দেখছি যে যারা আসলে মানে ক্ষমতায় যেতে পারছে না, নির্বাচনে যারা একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, তারা কিন্তু, অর্থাৎ যারা বিরোধী দলের আসনে বসবে, তারা কিন্তু বেশি আসন পেয়েছে। এটার জন্য একটা বড় কারণ হতে পারে যে জুলাই অভ্যুত্থানকে ঘিরে যেই আন্দোলন, এই আন্দোলন কিন্তু ঢাকা থেকেই বেশি হয়েছে, ঢাকায় বেশি হয়েছে। এর আগে বিএনপি জামাত আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনগুলো করেছে, তারা ঢাকার বাইরে একটা অবস্থান গড়ে তুলতে পারলেও ঢাকাতে কিন্তু গড়ে তুলতে পারে না। কিন্তু জুলাই অভ্যুত্থানে কিন্তু ঢাকাতেই মূল আন্দোলনটা হয়েছে, মূল আন্দোলনটার সূচনা নিয়ামুল হয়েছে। আজিজ সাদেক, আপনার মাধ্যমে একরামুল হক সায়েমকে আমরা ধন্যবাদ দিতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ। চমৎকার আলোচনা হচ্ছিল। আমাদের হাতে একদমই সময় কম, যার কারণে আমরা স্টুডিওতে ফেরত আসছি। একরামুল হক সায়েম যেটি বলছিল নিরুফার চৌধুরী মনি, যে উচ্চ কক্ষ যেটা, সেইখানে টোটাল ভোটের রেশিওতে উচ্চ কক্ষে রাজনৈতিক দলগুলো তাদের সংসদ সদস্য সেখানে দিতে পারবেন। কিন্তু আমরা বিএনপির যে ম্যানিফেস্টো আমরা দেখলাম, সেখানে বলা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের হারের ভিত্তিতে পিআর হবে। যদি সংক্ষেপে আপনি বলেন তাহলে দুইটা কন্ট্রাডিক্ট। বিএনপি এটাই বলেছে, কিন্তু জামাত সহ আরো কয়েকটা দল তারা বলেছে যে ভোটের রেশিও অনুযায়ী তারা করবে, কিন্তু বিএনপি সেটাই রাজি হয় না। ওইখানে নোট অফ ডিসেন্ট আছে, এবং সংরক্ষিত এমপি এবং আপনার উচ্চকক্ষ, এই দুটোই বিএনপি বলেছে যে নিম্নকক্ষের এই যে সংসদ সদস্যদের তাদের ভোটে হবে। যেমন যে কয়টা আসন পাবে আসন হিসেবে বরাদ্দ হবে। উচ্চকক্ষ যদি 100 জন থাকে, বিএনপির এমপি আসন হচ্ছে 300, তার মানে প্রতি 3 জনে একটা উচ্চকক্ষ পাবে প্রতি 3 এমপিতে। তো প্রতি 3 এমপিতে জামাতের যতগুলো এমপি হবে সেটাকে 3 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই তারা ততগুলো পাবে। বুঝতে পেরেছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে শেষ করতে হবে। আপনারা ভালো থাকুন। নীলুফার চৌধুরী মনি, যদি আপনারা সংখ্যাগরিষ্ঠ পান তাহলে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, বিএনপিকে অভিনন্দন জানাচ্ছি, এবং জামাত জোট তারা বিরোধী দলে যাবে, তারা গঠনমূলক সমালোচনা করবে, সরকারকে সহযোগিতা করবে, এই প্রত্যাশা
ব্যক্ত করছি। আজকে শেষ করছি এখানে। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত ভোটের ফল অনুষ্ঠান। আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।